অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। দর্শক, তারাপদ রায়ের এক জন্ম কবিতা দিয়ে আজকের সকাল শুরু করলাম। শুভ সকাল সবাইকে, নিশ্চয়ই খুব ভালো আছেন। আমন্ত্রণ সকাল 24-এ। আজ সোমবার 22 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 5 মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, সবার সকালটা নিশ্চয়ই খুব ভালো যাচ্ছে। সকালের শুরুটা করব আবহাওয়ার তথ্য দিয়ে। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলায় 21.5 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাঘাবাড়িতে 35.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ থেকে বাজারে উঠবে সাতক্ষীরার গোপাল ভোগ। দর্শক, মাটির গুণাগুণ এবং আবহাওয়ার কারণে কিন্তু সাতক্ষীরার যে আম দেশের অন্য এলাকার তুলনায় আগে ভাগে পরিপক্ক হয়, ফলে বাজারেও আসে দ্রুত। সাতক্ষীরা থেকে আমিনা বিলকিস ময়না আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ময়না, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আসলে এই সময়টাতে আমের খবরটা জানতে সবারই খুব ইচ্ছে করে। বেশ কয়েকটি বিষয় বলে রাখতে চাই। একে তো বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়, এটার কারণে কোনো প্রভাব পড়েছে কিনা। আরেকটি বিষয় আপনার কাছে জেনে রাখতে চাই যে কীটনাশক ব্যবহার বা এই কীটনাশক ব্যবহারের কারণে আমের ওপরে কি প্রভাব পড়লো, কারণ আমরা জানি যে বেশ কিছু আম কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, বা নষ্ট না বলবো যে ধ্বংস করে দেওয়া হয়েছে। কীটনাশকের বিষয়টি কতটা তদারকি করা হচ্ছে এবং একই সাথে ফলনের কি খবর, বাজারে কতখানি আম এলো এবং আরো বেশি বেশি আম আমরা কবে পাবো বাজারে? সারিকা, শুভ সকাল। নিকিতা, শুভ সকাল আপনাকে। আজ সেই শুভ দিন, আজকে 5 মে। এই 5 মে তারিখে আম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজকেই আম পাড়ার দিন শুরু, এবং আম চাষিরা যারা আছেন, ব্যবসায়ী এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা যে ব্যাপারীরা আম কিনতে এসেছেন, তারা কিন্তু ইতোমধ্যে এসে তাদের জায়গা করে নিয়েছেন এবং তারা কিন্তু আজ আম পাড়বেন। সবার মধ্যেই একটা উৎসব ভাব যে সাতক্ষীরার আম আজকে পাড়া হবে এবং শুরুটাই হচ্ছে আজ। তো এই আম এত সুস্বাদু এবং এত মিষ্টি
এত সুস্বাদু এবং এত মিষ্টি যে এই আম কিন্তু সবার প্রিয়। এই আম সবার আগে মুকুল আসে এবং আগেই পরিপক্ক হয়, কারণ এটি হচ্ছে সাগর নিকটবর্তী হওয়ার কারণে এটি হয়। আর যে বৃষ্টির কথা বলছিলেন, এটি কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং ইতিবাচক প্রভাব পড়েছে। আম আরও বড় হয়েছে এবং এই যে বাজারে আজ আম আসবে, আম সবাই কিনবে, নিয়ে যাবে এবং হচ্ছে যে আমগুলো বাজারে আসবে, আর সে আমগুলো হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, বৈশাখী সহ সাতক্ষীরার যে স্থানীয় জাতের আম, সেই আমগুলোই কিন্তু আজকে পাড়া হবে। তো আজকে 10:30টার দিকে আলোচনা শুরু হয়ে তারপর হচ্ছে আম পাড়া শুরু হবে। এই ছিল আম বাগানে আম পাড়ার আজকে শুভ দিনের সর্বশেষ পরিস্থিতি। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের ফলন পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরও এক সহকর্মী রেজাউল করিম লিটন। আমরা চলে যাচ্ছি তার কাছে। লিটন, আমাদের ময়না জানাচ্ছিলেন আমের ফলনের কথা, আপনার কাছেও আসলে একই বিষয় জানতে চাই, কি অবস্থা সেখানে? নিকিতা, আমার সহকর্মী ময়না যেমন বলছিলেন যে আজ থেকে শুরু হচ্ছে সাতক্ষীরার আম সংগ্রহ, আম ভাঙার যে উৎসব, সেটি আপনাকে একটু জানিয়ে রাখি। ভৌগোলিকভাবে এই সাতক্ষীরার পরেই চুয়াডাঙ্গার আম ভাঙা শুরু হয়। তো চুয়াডাঙ্গাও আমের জন্য একটি বিখ্যাত জেলা। আপনি জানেন যে চুয়াডাঙ্গার যে হিমসাগর আম, সেটি কিন্তু একেবারেই সুস্বাদু এবং আঁশ মুক্ত একটি আম। যারা আম রসিক আছেন তারা চুয়াডাঙ্গার হিমসাগর আম খাওয়ার জন্য মুখিয়ে থাকেন। তো এই 15 তারিখের পরেই জেলা প্রশাসন থেকে আম ভাঙার ক্যালেন্ডার দেওয়া হবে, তারপরেই শুরু হবে আম ভাঙা এবং চুয়াডাঙ্গার আম তখন দেশের বাজারে যাবে। আর আম ইতোমধ্যে হিমসাগর আম প্রায় পরিপক্ক হতে চলেছে এবং চুয়াডাঙ্গাতে আপনাকে একটু বলি যে কয়েকটি জাতের আম হয়, যেমন হিমসাগর, আম্রপালি, তারপরে আপনার তিলে বোম্বাই, ল্যাংড়া, যেগুলো, এবং ফজলি আম কিন্তু এখন একটু কমে গেছে। তো সবচেয়ে হিমসাগর আর আম্রপালি যে আমটা, সেটিও কিন্তু অত্যন্ত সুস্বাদু। এবং এই যে আমি এখন যে বাগানে আছে, এটি আম্রপালি বাগান। আপনি দেখছেন এখানে প্রচুর আম, ডালে ডালে পাতার ফাঁকে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন প্রতিটি গাছে আমগুলো। এই আম্রপালি আমটা জুলাইয়ে, অর্থাৎ একেবারেই শেষে বাজারে ওঠে এবং দামও থাকে মানুষের নাগালের মধ্যে। তো সেই বিষয়টি এই বাগানে রয়েছে, এখানে বাগান মালিকও আছেন। আমি কথা বলেছি। এবার আম বাগানের চুয়াডাঙ্গার যে দৃশ্য, সেটি হলো চুয়াডাঙ্গাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ ঝড়, শিলাবৃষ্টি যেগুলো আমের ক্ষতি করে, সেগুলো এখনো এই জেলায় আসেনি। এবং আম বাগানের যারা মালিক আছেন, এই ধরনের আবহাওয়া যদি চুয়াডাঙ্গায় বিরাজ করে, তাহলে তারা এবার আমের যে ফলন হয়েছে, বাম্পার ফলন, সেটি তারা সুবিধা পাবেন এবং তাদের মুনাফাও হবে এবং চুয়াডাঙ্গার আম সারা দেশের বাজারে চলে যাবে। তো সব মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চুয়াডাঙ্গাতে চলতি বছর 2311 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং সেখান থেকে 32,354 টন আম উৎপাদন। রেজাউল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মীরা আমের খবরাখবর জানাচ্ছিলেন। এবারে আসলে একটু লিচুর খবর জানতে চাই। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদানা লিচু। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় খুশি চাষি এবং বাগানিরা। বেদানা লিচু রপ্তানির উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। লালচে রং আসার অপেক্ষায় দিনাজপুরের সুস্বাদু বেদানা লিচু কয়েকদিন পরেই উঠবে বাজারে। তবে লিচুটি এবার ভোক্তার সামনে হাজির হবে নতুন পরিচয়ে, কেননা রসালো স্বাদের সুমিষ্ট বেদানা লিচু অর্জন করেছে জিআই পণ্যের স্বীকৃতি। এতে খুশি কৃষক ও বাগানিরা। সরকার জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, এতে আমরা অনেক খুশি আর কি। তবে যদি এটা বাইরে বেশি পরিমাণে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। সার বিষ অনেক কিছু খরচ, এই কারণে যদি মনে করেন যে আমরা লিচুটা বিদেশে পাঠাই তাহলে আমাদের অনেক লাভ হবে। তবে শুধু স্বীকৃতির মধ্যে না থেকে রপ্তানির উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা চাষিদের। আমাদের স্বীকৃতি ছিল না বেদানা লিচুর উপরে যে একটা ইম্পোর্ট এক্সপোর্ট করার। এবার আমার শুনতেছি যে আমরা আমাদের এই লিচুটাকে
স্বীকৃতি দেওয়া হয়। সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে এই ব্যবস্থা যদি আন্তর্জাতিক পর্যায়ে যদি আমাদের লিচু রপ্তানি করতে পারি এবং আমরা প্রসেসিং করতে পারি, এটা আমাদের জন্য অনেকটা ভালো দিক বয়ে নিয়ে আসবে। আন্তর্জাতিক মানের লিচু উৎপাদনে কাজ করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। এটা দিনাজপুরেরই স্পেশাল পণ্য এবং এর বিশেষত্ব আছে। এইটা আমরা যখন প্রমাণ করতে পেরেছি, সেটা যদি আরও সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের কৃষক তথা বাগানিরা লাভবান হবে, সেই সাথে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো একটা অবস্থানে আমরা যেতে পারব। আমরা যদি চায়নার সাথে বা ভারতের সাথে আমরা যদি ফাইট দিতে যাই, তাহলে আমাদের সেই পণ্যটাকে অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে রেখে আমাদেরকে পাঠাতে হবে। তো সেই লক্ষ্যে আমাদের কৃষি বিভাগ কাজ করছে। গেল 30 এপ্রিল ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি সনদ দেওয়া হয় দিনাজপুরের বেদানা লিচুকে। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। দর্শক, যারা ফল খেতে ভালোবাসেন, বিশেষ করে লিচু খেতে ভালোবাসেন, তাদের জন্য তো বেদানা লিচু খুবই পছন্দের এবং এটি যে জিআই স্বীকৃতি পেয়েছে এটা নিঃসন্দেহে একটি দারুণ খবর। এছাড়াও গতকাল দিনাজপুর এলাকাতে ঝড় বৃষ্টি হয়েছে আমরা জানি, সেটার কোনো খারাপ প্রভাব নিশ্চয়ই ফলের উপর পড়বে না, এমনটাই আশা করছি। এবারে সকাল 24-এ একটা ছোট্ট বিরতি নিতে চাই, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার সকাল 24-এ। দর্শকের পর্যায়ে আসলে আজকের খবরের কাগজগুলোতে একটু চোখ বুলিয়ে আসতে চাই। আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। শুরুতেই আমার কাছে রয়েছে সমকাল। সমকালের প্রথম পাতা একটু দেখতে চাই। প্রথম পাতার যে খবরটি আমি দেখতে পাচ্ছি, ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65 রাজনৈতিক দল। বলা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল এবং এসব দলের কোনোটির কার্যকরী কমিটি নেই এবং কোনোটি আছে শুধুই কাগজ কলমে। এছাড়াও রয়েছে সামিট গ্রুপের 56 কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ। এর পাশাপাশি আরেকটি খবর দেখতে পাচ্ছি, মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন করিডোর নিয়ে কোনো চুক্তি সই করেনি সরকার। আরেকটি খবর দেখতে পাচ্ছি, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। এই ছিল মোটামুটি সমকালের প্রধান খবরগুলো। সমকালের পরে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলোতেও এই মিয়ানমারের যে খবরটি সমকালে দেখেছিলাম সেটি দেখছি প্রথম পাতায়। করিডোর নিয়ে চুক্তি হয়নি, নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন। এছাড়াও স্বর্ণের দামের আরও একটি খবর রয়েছে, সোনার দাম বাংলাদেশে বেশি। জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান, নদীর পানি কমিয়েছে ভারত। এই ছিল মোটামুটি প্রথম আলোর প্রথম পাতার যেই খবরগুলো। সম্পাদক পরিষদের আলোচনা, আরও একটি শিরোনাম, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরের দরকার, গণমাধ্যমের স্বাধীনতা। প্রথম আলোর পরে আমার হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠর প্রথম পাতায় দেখতে পাচ্ছি চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি খবর রয়েছে। শিরোনাম, বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কতদূর। বলা হচ্ছে চিকিৎসা সেবা ব্যবস্থায় আস্থার সংকট এবং রোগীদের বিদেশমুখিতা দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা। এর পাশাপাশি বিশেষ একটি সাক্ষাৎকারও রয়েছে। শিরোনাম, উন্নত প্রযুক্তির সহজলভ্যতায় মিলবে রোগীর সুরক্ষা। এই ছিল প্রথম পাতার খবর। আমি যদি একটু পরের পাতায় ঘুরে আসতে চাই কালের কণ্ঠের, এখানেও বিশেষ সাক্ষাৎকারটি দেখতে পাচ্ছি। এর শিরোনাম হলো প্রয়োজন স্পষ্ট নীতিমালা ও ইতিবাচক প্রচারণা। বলা হচ্ছে অঙ্গ প্রতিস্থাপনের সক্ষমতা বাংলাদেশের আছে। বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কতদূর, এই খবরটিও এখানেই রয়েছে বাকি অংশ। উন্নত প্রযুক্তির সহজলভ্যতায় মিলবে রোগের সুরক্ষা। এবং এরপরে আমদানি হ্রাসে শিল্পে বিপর্যয়, এই শিরোনামে আরও একটি খবর দেখতে পাচ্ছি। এই ছিল মোটামুটি আমার কাছে কালের কণ্ঠের আমার চোখে যে প্রধান খবরগুলো পড়েছে সেগুলো একটু আপনাদের সাথে পড়ে নিলাম। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রথম পাতায় দেখছি পরিবহনের এনায়েতুল্লাহ লুটে নিয়েছেন 1000 কোটি টাকা। প্রতিদিন চাঁদা তুলতেন 1,65,00,000 টাকা। এনা এবং স্টার লাইনের কথা বলা হচ্ছে, এদের
190 গাড়ি জব্দের আদেশ। এছাড়াও রয়েছে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, ভাঙচুর এবং এনসিপির যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেই খবরটি উঠে এসেছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায়। এছাড়াও ট্রেনের বিষয়টি, ইঞ্জিন সংকট এবং ইঞ্জিন সংকটের 70টি ট্রেন বন্ধ। ডিএপিজেডের আশেপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে এলাকাবাসীর ক্ষোভ। লোডশেডিং নিয়ে একটি বিশেষ খবর দেখতে পাচ্ছি ইত্তেফাকের প্রথম পাতায়। এছাড়াও একটু উপরের দিকে যদি যাই, বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করলো ভারত পাকিস্তান। এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের খবরগুলো। ইত্তেফাকের পরে আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরের প্রথম পাতায় যদি দেখি, স্বাধীনতার 54 বছরেও কেউ খোঁজ রাখেনি, 1400 শহীদ পরিবার নিখোঁজ, এই শিরোনামে একটি খবর দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে তালিকায় 2 বীর শ্রেষ্ঠ, 5 বীর বিক্রম এবং 2 বীর প্রতীকের নাম রয়েছে। গেজেট ঘেটে তালিকা প্রস্তুত করা হচ্ছে, আত্মীয়ের খোঁজে নির্দেশনা যাচ্ছে মাঠ প্রশাসনে। উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, আমরা শহীদদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছি। মানবিক করিডোর 9 চ্যানেল, মিয়ানমারের খবরটি এখানে রয়েছে। খালেদা জিয়া ফিরছেন আগামীকাল। এছাড়াও হেফাজতের 84,000 নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা, এই খবরের পাশাপাশি রয়েছে শেখ হাসিনার নির্দেশেই আলেমদের হত্যা। এই ছিল মোটামুটি দর্শক আজকের আমার হাতে যে কয়টি খবরের কাগজ ছিল, সেসব পত্রিকার প্রথম পাতার যে প্রধান প্রধান খবরগুলো সেগুলোতে একটু চোখ বুলিয়ে আসার চেষ্টা করলাম। এবার একটু বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদের। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই আসলে দেশের রাজধানী তো বটে এবং পাশাপাশি বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বাজারের পরিস্থিতি জানার চেষ্টা করি। আজ চলে যাব পাবনায়। পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন। শাহিন, শুভ সকাল আপনাকে। দেখতে পাচ্ছি বেশ জমজমাটি হয়ে উঠেছে বলা যাবে, আপনার পেছনে ক্রেতার ছোটখাটো একটা ভিড় দেখা যাচ্ছে। কি অবস্থা আজকে, সবকিছুর দাম কেমন দেখছেন? আসলে সবজির বাজার পাবনায় গত রমজানের শুরু থেকে এখন পর্যন্ত বলা যায় যে বেশ স্বস্তি বিরাজ করছে, অর্থাৎ সবজির বাজারে বেশ কম দামে কিন্তু পাবনার হাট বাজারগুলোতে শাকসবজি বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার চাটমোহর উপজেলার পাইকারি যে বাজারটি রয়েছে পৌর সদরের, সেই প্রধান বাজারটিতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে কিন্তু প্রচণ্ড পাইকারি যারা ক্রেতা রয়েছেন তাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং টাটকা শাকসবজি কিন্তু এই বাজারটিতে কিন্তু প্রতিদিন ভোর থেকে সকাল 9টা পর্যন্ত বিক্রি হয়। আমরা এই মুহূর্তে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ শাকসবজি এখানে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢেঁড়স, ঝিঙে, পুঁইশাক, বেগুন, পটল সহ বিভিন্ন রকম শাকসবজিতে কিন্তু ভরপুর বলা যায় যে চাটমোহরের এই পাইকারি যে বাজারটি রয়েছে। আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে একটু জানানোর চেষ্টা করেছি যে দামটা আসলে কেমন চলছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বর্তমানে পটল 45 টাকা কেজি, ঝিঙে 40 টাকা, কচুরলতি 50 টাকা, কাঁচামরিচ 50 টাকা, লাল শাক 20 টাকা, পুঁই শাক 20 টাকা, শসা 40 টাকা, পেঁয়াজ 55 টাকা, আলু 20 টাকা, করলা 35 টাকা, বেগুন 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, লাউ 20 থেকে 25 টাকা এবং শসা 40 টাকা। এমনিভাবে প্রায় বলা যায় যে 40-50 টাকার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সবজির বাজার কিন্তু বেশ স্বস্তিদায়ক বলা যায়। সাধারণ ক্রেতারা তারাও বলছেন যে গত রমজান থেকে এখন পর্যন্ত পাবনার যে সবজির বাজার সেটি কিন্তু কোনো দাম খুব একটা বাড়েনি। বলা যায় যে আরও প্রকারভেদে কয়েকটি সবজির দাম কমেছে। আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে আপনারা জানেন যে পাবনার সবজি চাষাবাদে বেশ সবজি বিরাজ স্বস্তি এখন পর্যন্ত এবং পাবনার যে শাকসবজির জন্য বেশ কয়েকটি এলাকায় কিন্তু প্রসিদ্ধ, যে কারণে পাবনার হাট বাজারগুলোতে এখন যে শাকসবজি বলা যায় যে এটি নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে স্বস্তি রয়েছে। তো এই ছিল পাবনার সবজির বাজারের সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহিন রহমান। দর্শক, পাবনার বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিন। এবারে
আরও একটি খবর জেনে আসতে চাই, একটু ভিন্ন তথ্য। পুষ্টিগুণ সমৃদ্ধ উচ্চ ফলনশীল মিষ্টি আলুর 3টি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। উদ্ভাবিত জাতের নাম দেয়া হয়েছে বাও পটেটো 7, 8 এবং 9। গবেষকরা বলছেন এতে প্রচুর পরিমাণ গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ব্রিক্স রয়েছে। চাষ করে লাভবান হবেন কৃষক। গোলাপি, বেগুনি ও কমলা, শুধু রঙে নয় স্বাদেও ভিন্ন 3টি নতুন জাতের মিষ্টি আলু। পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন এসব জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকরা। দাবি, ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু। যে 3টা জাতকে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে সেগুলোকে সার্টিফাই করেছে কৃষকদের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য। দরিদ্র জনগোষ্ঠীর আরেকটা দিক হচ্ছে তাদের মধ্যে প্রচুর রাতকানা বা অন্ধত্ব যে বিষয়টা আছে, তো তারা যদি এই মিষ্টি আলুটা পায় তাহলে তাদের মধ্য থেকে এই অন্ধত্বের বিষয়টা থাকবে না। সারা বছর চাষযোগ্য এই জাত 90 থেকে 100 দিনে ঘরে তোলা সম্ভব। যেখানে প্রচলিত জাতে হেক্টরে ফলন 9 থেকে 10 টন, সেখানে নতুন জাত 3টির ফলন 20 থেকে 30 টন পর্যন্ত। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অর্থায়নে উদ্ভাবিত এসব জাতের চারা সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানান গবেষকরা। ফলন বেশি হওয়ার কারণে এটা কৃষকদের কাছে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে। বাজারে হচ্ছে আরও ভালো কিছু ধরনের ভ্যারাইটি দিতে পারবো, যেটা হচ্ছে দর্শকরা, যেটা হচ্ছে যারা কনজিউমার তারা অনেক পছন্দ করবে। ধানের চাহিদা কমতেছে, উৎপাদনও বেশি, পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেশে 24,000 হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়ে থাকে। প্রায় 250,000 মেট্রিক টন মিষ্টি আলুর উৎপাদন হলেও চাহিদা রয়েছে দ্বিগুণেরও বেশি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, শেষের দিকে চলে এসেছি। বেশ কিছু খবর জানানোর চেষ্টা করলাম। ঘুরে এসেছিলাম পাবনার বাজার থেকে, জেনে এসেছি আম এবং লিচুর খবরাখবর, এবং একই সাথে মিষ্টি আলুর যে গল্পটি একটু আগে আমরা জানতে পারলাম সেটি তো রয়েছেই, সাথে আজকের খবরের কাগজগুলোও একটু চোখ বুলিয়ে নিলাম। নিশ্চয়ই আজকের সকালটা এবং পুরো দিনটি আপনাদের অনেক অনেক ভালো থাকবে। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই সকাল 24-এ।